নমস্কার, নিউ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। এই যে আরজিকর কাণ্ডে যে নাগরিক সমাজে যে বড় বড় মিছিল, বড় বড় প্রতিবাদ আন্দোলন চলছে, এই প্রতিবাদ এবং এই মিছিলকে কেন্দ্র করে রীতিমতো রাজ্য সরকারের ঘুম উড়ে গেছে। এরকম একটা পরিস্থিতিতে রাজনৈতিকভাবে এই আন্দোলনটাকে কিছুটা হলেও নিজেদের ফেভারে আনার ব্যাপারে লেফট ফ্রন্ট অর্থাৎ বামপন্থীরা যতটা সক্রিয় হয়ে এবং নাগরিক সমাজের মধ্যে ঢুকে তাদের সঙ্গে তাল মিলিয়ে সেই আন্দোলনটাকে তৈরি করতে পেরেছেন, বা বলা যেতে পারে যে রাজনৈতিক কোনো রং না দিয়ে বামপন্থীরা নাগরিক সমাজের মধ্যে ঢুকে সেই আন্দোলনে অংশগ্রহণ করতে পেরেছেন, সেভাবে বিজেপি কি পেরেছে? প্রশ্নটা বড় আকার। কারণ বিজেপি যেটা চেয়েছিল এই রাজ্যে, যে তারা এই আন্দোলনটাকে হাইজ্যাক করে তাদের মতো করে ব্যাপারটাকে করবেন, কিন্তু নাগরিক সমাজ তো সেটা করতে দেয়নি। এবং যার ফলে এত বড় একটা ইস্যু থাকার পরেও দেখা গেল বিজেপি টোটালি এই আন্দোলনের ক্ষেত্রে একটা বড় ধরনের ব্যর্থতা তাদের মধ্যে দেখা দিয়েছে বা দেখা গিয়েছে। এবং তারা যে এই আন্দোলনে সক্রিয়তা বা এই আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকার ক্ষেত্রে যে ব্যর্থ, সেটা কিন্তু বারবার প্রমাণ হয়েছে। এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে তাদের সাংগঠনিক দুর্বলতা সাংঘাতিকভাবে আছে। আর দ্বিতীয় হচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব হাতের পাঁচ মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনোই হাতছাড়া করতে চাননি বা চায় না, যার জন্যে এই আন্দোলনে বিজেপিকে ততটা সক্রিয় হতে দেখা যায়নি। অর্থাৎ এই জায়গা থেকে আমরা লক্ষ্য করেছি যে সোশ্যাল মিডিয়াগুলোতে যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন যে তৃণমূল কংগ্রেস যতটা বামপন্থীদের বিরুদ্ধে আক্রমণ করছে, বামপন্থীদের আক্রমণ করছে, ততটা কিন্তু বিজেপিকে আক্রমণ করছে বলে মনে হয় না। ইদানিংকালে সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করে দেখবেন বামপন্থীদের বিরুদ্ধে কিন্তু আক্রমণটা বেশি তৃণমূল কংগ্রেসের। তার মানে কি কোথাও একটা বড় ধরনের সেটিং হয়ে গেছে? এই প্রশ্নটা কিন্তু সাধারণ নাগরিকরাই তুলছেন। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের যে আক্রমণ, সেটা একটা প্রথা মাফিক হচ্ছে। উল্টো দিকেও বিজেপি তৃণমূলের এগেনস্টে আমরা শুভেন্দু অধিকারীকে যেভাবে আক্রমণ করতে দেখছি, আর রাজনৈতিক তার যে লড়াইটা তিনি লড়ছেন, সেইভাবে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এরা কি লড়ছে, বা বিজেপির অন্যান্যরা কি লড়ছেন? তা নয়। তারা কিন্তু শুধুমাত্র যে এই যে মিডিয়াতে ভাষণ দিয়ে আন্দোলন যে সংগঠিত করা যায় না, সেটা কিন্তু পরিষ্কার। এই আন্দোলন এত বড় একটা রূপ, বিজেপি যদি সাংগঠনিকভাবে বিজেপি সক্ষম হতো বা সাংগঠনিকভাবে বিজেপির যে একটা জায়গা যদি থাকতো, তাহলে এই আন্দোলনকে নিয়ে গ্রাম অঞ্চলে ছড়িয়ে দিতে পারত। কিন্তু বিজেপি সেটা কি পেরেছে? বিজেপি নিজেরাই বলে তারা রাজ্যের সর্ববৃহৎ বিরোধী দল। সেই জায়গা থেকে যেখানে বামপন্থীরা প্রায় নিশ্চিহ্ন হতে বসেছিল, সেখান থেকে তারা কিন্তু অনেকটাই এই আরজিকর কাণ্ডকে পেয়ে তারা অনেকটা রিকভার করতে পেরেছে। এবং তারা বিভিন্ন জায়গায় তাদের যে ছোট সাংগঠনিক যে ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যে কিন্তু তারা অনেকটাই এই জায়গা থেকে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করেছে, বা এই আন্দোলনকে আরও গতিশীল করার ব্যাপারে তাদের ভূমিকা কিন্তু যথেষ্ট। এই কথা কিন্তু আমি বলছি না, এটা সাধারণ মানুষ বলছে। অর্থাৎ এই যে বামপন্থীদের অনেক ত্রুটি আছে, এটা যেমন সত্যি, বামপন্থীদের একটা সংস্কৃতি আছে। বাঙালির সংস্কৃতিটা বামপন্থীরা যতটা বোঝে, ততটা কিন্তু এই বিজেপি ততটা বোঝেন না। এটা কিন্তু স্বাভাবিকভাবেই এসেছে। তার কারণ হচ্ছে এই যে বামপন্থীরা যেভাবে তাদের স্লোগান তৈরি করা থেকে শুরু করে, বামপন্থীরা যেভাবে এই যে দেয়াল লেখন থেকে শুরু করে বিভিন্ন পোস্টার তৈরি করা থেকে শুরু করে একটা তার মধ্যে একটা আর্টিস্টিক
তার মধ্যে একটা সাংস্কৃতিক মেলবন্ধন রয়েছে এবং বাঙালির যে ঐতিহ্য, বাঙালির যে কৃষ্টি, বাঙালির যে সংস্কৃতি তার মধ্যে যেন একটা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে এবং এটা তারা বোঝে। কিন্তু বিজেপি তারা বাঙালির সেই মননটাকে এখনো কতটা ধরতে পেরেছে জানা নেই। জয় শ্রীরাম ধ্বনি নিশ্চিতভাবে সেটা একটা ভালো ধ্বনি, সব ঠিক, কিন্তু জয় শ্রীরাম ধ্বনি বাঙালি কতটা অ্যাকসেপ্ট করে সেটা পর্যন্ত বাঙালির সেই জায়গায় বিজেপি এখন পৌঁছতেই পারেনি। কপালে একটা লাল তিলক দিয়ে আমি জয় শ্রীরাম ধ্বনি দিলেই সেটা যে বাঙালি কতটা অ্যাকসেপ্ট করছে, মধ্যবিত্ত উচ্চবিত্তে শিক্ষিত বাঙালি সেটাকে যে অ্যাকসেপ্ট করে না, সেটা কিন্তু এখনও বিজেপির যারা নেতৃত্ব আছে তারা কিন্তু এখনও বুঝতেই চেষ্টা করে। অর্থাৎ বাঙালির যে কৃষ্টি, বাংলার সংস্কৃতিকে ধরে নিয়ে যে জিনিসটা করার কথা ছিল, বিজেপি কিন্তু সেই জায়গাটা সম্পূর্ণ ব্যর্থ। এবং শুধু তাই না, এই যে নাগরিক সমাজের মধ্যে ঢুকে গিয়ে নাগরিক সমাজেরকে কোনো রং না দিয়ে তাকে আরও গতিশীল করার ক্ষেত্রে বিজেপির যে ভূমিকাটা হওয়ার কথা ছিল, সেই জায়গাটা কি আমরা লক্ষ্য করেছি? না, একেবারেই না। কারণ বিজেপি টোটালি একটা এই ডাক্তারদের যে আন্দোলন, সেখানে ডাক্তারদের বিভিন্নভাবে কিছুটা হলে দোষারোপ করার চেষ্টা করেছে। তার কারণ কি না, তারা ওই যে নবান্ন অভিযান করেছিল, যে নবান্ন অভিযানে যদি ডাক্তাররা কেন গেলেন না, মমতা পদত্যাগ কেন চাইলেন না? আরে বাবা, ডাক্তাররা কি রাজনীতি করছেন? আপনাদের মতো রাজনীতি করছেন? আর আপনারা যে রাজনীতি করছেন, আপনারা যে নবান্ন অভিযান করলেন, ওইটা কি সঠিক সময় ছিল? আগে রাজনীতিটা, আগে আন্দোলনটাকে একটা পাকাপোক্ত রূপ দিন, তারপরে সেটা করা যে ভূত করে আপনি নবান্ন অভিযান করে দিলেন ইত্যাদি, এইগুলো তো যথাযথ না। এটা আন্দোলনের বিষয়, ওইভাবে বিষয় হয় না। কিন্তু এটাকে কে বোঝাবে? বিজেপি। আর দ্বিতীয় হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে বিজেপির সঙ্গে তৃণমূলের যে একটা তলায় তলায় বড় ধরনের সেটিং আছে, সেটা বলার কিন্তু অপেক্ষা রাখে না। এটা কিন্তু পরিষ্কার। কারণ হচ্ছে আপনি লক্ষ্য করে দেবেন, নরেন্দ্র মোদী কখনোই চাইবেন না, কিছুতেই চাইবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখানে কোনো বিপদের মধ্যে পড়ে। তার কারণ হাতের পাঁচ মমতা বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদী কখনোই ছাড়তে চান না। কেন হাতের পাঁচ? কারণ হচ্ছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এরা যদি কোনো রকম ব্যাগরবাই করে, তাহলে কিন্তু এই হাতের পাঁচ, এই 29টা আসন দখলকারী তৃণমূল কংগ্রেস তখন সম্ভবত ওই বিজেপি সরকার রক্ষা করার জন্য, কেন্দ্রীয় সরকার রক্ষা করার জন্য কিন্তু এগিয়ে যেতে পারে। তখন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এরকমও বলতে পারেন যে ঠিক আছে, আমরা সরকারে থাকবো না, আমরা বাইরে থেকে সমর্থন করছি। তার কারণ হচ্ছে যে আমরা বিজেপির বিরোধী, এটা যেমন ঠিক, তেমন আমরা চাই না যে একটা সরকার তার 5 বছর উত্তীর্ণকালের আগেই সে পড়ে যায়। অতএব সেই 5 বছর যাতে সে চালিয়ে যেতে পারে, সেই জন্য আমরা বাইরে থেকে সমর্থন করছি। এরকম ঘটনা ঘটলেও করতে পারে। ফলে এইরকম একটা জায়গা থেকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা কখনোই চাইবে না যে এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস একটা বিপদের মধ্যে পড়ুক। এরকম কোনো কিছু তারা চাইবে বলে মনে হয় না। এটা রাজনৈতিক বিশেষজ্ঞরা এরকমই মতামত দিচ্ছেন। আচ্ছা, যদি তাই না হয়, তাহলে এইরকম একটা বিশাল মাপের ইস্যু, যেটাকে ব্যবহার করা খুব সহজ ছিল, এবং এইরকম একটা ইস্যু যদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী দলনেত্রী থাকতেন, তাহলে এইরকম একটা ইস্যুকে তিনি কিভাবে ব্যবহার করতেন? তিনি সাংঘাতিকভাবে সেটাকে ব্যবহার করে তিনি তার ফেভারে নিয়ে আসার চেষ্টা করছেন। বিজেপি নেতারা সেটা কি করতে পেরেছে? এবং একমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া আর কে আছে বলুন তো বিজেপিতে, যার কথা এবং যে তথ্যভিত্তিক যে সাংবাদিক সম্মেলন করতে পারে? শুভেন্দু অধিকারী প্রত্যেকটা সাংবাদিক সম্মেলন দেখবেন তথ্যভিত্তিক, এবং সেই তথ্য দিয়ে, মুখের কথা নয়, তথ্য মারফত তিনি সেই সাংবাদিক বৈঠকগুলো করেন, এবং সেইটা অনেক বেশি অ্যাকসেপ্টেশন আছে মানুষের কাছে, তার গ্রহণযোগ্যতা অনেক বেশি। কিন্তু সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত নেতারা আছেন, তারা যে সাংবাদিক বৈঠক যদি করেন, তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন যে তাদের নিজেদের মুখের কথা, তার কোনো তথ্য নেই, তার কোনো ভিত্তি নেই, কোনো কিছু নেই। একজন রাজনৈতিক নেতা হবেন, তিনি যে কথাটা বলবেন তার পিছনে যুক্তি থাকবে, তার পিছনে তথ্য থাকবে, প্রমাণ থাকবে।
সেই বিষয়ে যদি এরা এতটাই নবিশ, এই সুকান্ত মজুমদার বা এই দিলীপ ঘোষরা, যে তারা বোঝেই না যে মানুষ যে তাদেরকে সমর্থন করবে বা তাদের কথাটাকে গুরুত্ব দেবে, কিসের ভিত্তিতে দেবে। একটা নেতা কথা বললেই সবসময় সেটা গুরুত্ব দেওয়া যায় না যদি তার ভিতরে যুক্তি সঠিকভাবে না থাকে। ফলে এইরকম একটা পরিস্থিতিতে যেটা দাঁড়ালো যে আগামী 2026-এ বিজেপি সত্যি যে কটা আসন 2021-এ পেয়েছিল, সেই আসনটাকে বিধানসভায় ধরে রাখতে পারবে? যথেষ্ট বড় প্রশ্ন কিন্তু এটা। আদতে কিন্তু সাধারণ মানুষ এই বিজেপি থেকে কিন্তু ব্যাপক হারে মুখ ফিরিয়ে নিতে চলেছে, এবং তার পাশাপাশি বামপন্থীরা কিন্তু আস্তে 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 উঠতে শুরু করেছে। বিজেপির এই যে ভাঙনটা সাধারণ মানুষ যেটা লক্ষ্য করলো, যে বিজেপি এই ইস্যুটাকে যেভাবে তারা নিতে পারলো না, তাদের মতন করে তারা নিতে পারত। শুধু ধর্মতলায় কিছুদিন ধর্ণা দিয়ে ব্যাপারটাকে হয়ে গেল, বা একটা নবান্ন অভিযান করে হয়ে গেল। লাগাতার যে আন্দোলন, লাগাতার যে প্রতিবাদ, সেই লাগাতার প্রতিবাদ বা আন্দোলন কোথায়? এবারে বিজেপি হঠাৎ ডাক দিয়ে দিল বিভিন্ন থানা ঘেরাও করো, বিভিন্ন ডিএম অফিস ঘেরাও করো ইত্যাদি করছে, কিন্তু সেটা বাস্তবতা কতটা আছে বা কীভাবে সেটা কি একটু করতে হয় তাই করা না। এই আন্দোলনটাকে যদি ধরে নিয়ে যদি তারা গ্রামাঞ্চলে ছড়িয়ে দিতে পারতো, মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের কাছে পৌঁছে দিতে পারতো, তাহলে সেটা অনেক বেশি এফেক্ট হতো। কিন্তু বিজেপি সেই সাংগঠনিক জায়গাটা তো নেই, ফলে বিজেপি চেষ্টা করলেও সেটা পাচ্ছে বলে মনে হয় না। কারণ এখানে বঙ্গ বিজেপি নেতাদের একটা জায়গা আমার মনে হয় সম্ভবত মনে রাখা দরকার আছে, যে তারা যেভাবে কেন্দ্রীয় নেতৃত্বের কথা মতো তারা চলার চেষ্টা করছে, উপায়ও তো তাদের নেই। ফলে এর থেকে কিন্তু আগামীতে বিজেপি, পশ্চিমবঙ্গে বিজেপি নামক দলটি আদৌ থাকবে কিনা সংশয় কিন্তু এমনিতেই প্রশ্নটা কিন্তু এসেছে। ফলে আমরা যেটা লক্ষ্য করছি যে আরজিকর কাণ্ডকে বিজেপি নাগরিক সমাজের মধ্যে ঢুকে গিয়ে তাদের সঙ্গে, নাগরিক সমাজের সঙ্গে তাল মিলিয়ে তাদের যে রাজনৈতিক যে ফায়দাটা সেটা তোলার ক্ষেত্রে যে একটা গড়িমসি বা ব্যর্থতা লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু সাংঘাতিকভাবে সাকসেস হয়েছে বামপন্থীরা। বামপন্থীরা বুঝতেই দিইনি, কোনো পতাকা নেই, কোনো স্লোগান নেই, শুধু নাগরিক সমাজের স্লোগান, নাগরিক সমাজের সঙ্গে মিশে, নাগরিক সমাজের পায়ে পা মিলিয়ে, নাগরিক সমাজের দেওয়া স্লোগানকে গলা মিলিয়ে তারা যেভাবে এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে নাগরিক সমাজের মধ্যে থেকে, এইটাই তো একটা রাজনৈতিক দলের বড় ধরনের সাংগঠনিক পরিবর্তন। সিপিএম বা এই বামপন্থীরা, বিশেষ করে সিপিএম, তাদের যে রাজনৈতিক বিষয়টা রয়েছে, তারা যেভাবে রাজনীতিটা করে এবং তাদের যে নীতি যেগুলো আছে, মার্ক্সবাদকে সামনে রেখে তারা যেটা চলে, এইটার যদি যেমন দেখুন এই জায়গায় যদি যেমন পরিবর্তন, নাগরিক সমাজের সঙ্গে নিজেদেরকে ওতপ্রোতভাবে জড়িয়ে নিয়ে কোনো রং, কোনো পতাকা, কোনো স্লোগান, নিজেদের সব কিছু বাদ দিয়ে তারা নাগরিকরা যেভাবে চলছে সেইভাবেই তারা চলার চেষ্টা করে যে নিজেরা ঢুকে যেতে পেরেছে, যেটা নন্দীগ্রামের আন্দোলনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছিলাম। অন্য অনেক দল তার মধ্যে ঢুকে গেছিল কিন্তু সেটা বোঝা যায়নি। এখানেও সেই জিনিসটা আমরা লক্ষ্য করলাম, কিন্তু সেখান থেকে যদি এইটা যেমন একটা পরিবর্তন এইভাবে যে হয়, এটা যেমন তেমন মার্ক্সবাদ এখন যেটা তারা সেই পুরনো যে ধ্যান ধারণা সেইটা থেকে বেরিয়ে এসে যে আধুনিক সভ্যতাকে আরও সুন্দর, সুচিন্তিত, সুব্যবস্থাপনার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের যে পরিকল্পনা, নীতিগত যে পরিকল্পনা হওয়ার দরকার, সেই জায়গাটা কিন্তু বামপন্থীরা কিছুতেই সেটা পরিবর্তনের পক্ষে নয়। এটাই হচ্ছে সবচেয়ে খারাপ দিক বামপন্থীদের। কারণ বামপন্থীদের এখন যে ইয়াং জেনারেশন যেভাবে এই আন্দোলনের সঙ্গে বা বিভিন্ন যেভাবে সামনের দিকে এসেছে, এটা মানুষের কাছে তাদের একটা গ্রহণযোগ্যতা কিন্তু তৈরি হচ্ছে। সেই জায়গা থেকে বিজেপি অনেক ধাপ কিন্তু ইতিমধ্যে তারা পিছিয়ে গেছে। এটা তারা বুঝতে পারবে 2026-এর নির্বাচনে, তারা হারে হারে টের পাবে বিজেপি যে কতটা তারা পিছিয়ে গেছে। তার কারণ হচ্ছে নাগরিক সমাজ বিজেপি কিন্তু অ্যাকসেপ্ট করেনি। তার কারণ হচ্ছে বিজেপির নীতিগত ভুল, তাদের সিদ্ধান্ত যে ভুল, তাদের কেন্দ্রীয় নেতৃত্বের যে বিমুখতা, পশ্চিমবঙ্গের প্রতি তাদের একটা বিমুখতা ইত্যাদি সমস্ত কারণে
নাগরিক সমাজের মনে হয়েছে যে বিজেপি আগামী দিনে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব একটা ভালো জায়গায় তারা আসতে পারবে বলে তারা মনে করছেন না। আগামী বলে দেবে, আপনারাও দেখছেন, আমরাও দেখছি, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।